আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের ১৩ নম্বর অধ্যায়ের দ্বিতীয় লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের প্রথম লেকচারে আমরা সসীম ধারার প্রথম অংশ ১৩.১ সেটা হচ্ছে সমান্তর ধারা শুরু করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, এবং ওই গত ক্লাসে আমরা উদাহরণের ম্যাথ সহ যতগুলো সূত্র ছিল সবগুলো সূত্র দেখেছিলাম। তো আসলে দেখি কি কি সূত্র ছিল। তো সূত্রগুলোর মধ্যে আমাদের দুইটা সূত্র ছিল। ১৩.১-এর অঙ্ক করতে দুইটা সূত্রই জানার প্রয়োজন পড়ে, ঠিক আছে। সে দুটো সূত্র কী কী ছিল? আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলতেছি। আমরা কোন ধারা নিয়ে কথা বলতেছি? সমান্তর ধারা। সমান্তর ধারা। তো এই সমান্তর ধারার যদি প্রথম পদ আমাদের এ হয় এবং সাধারণ অন্তর যদি আমাদের ডি হয়, সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি হলে সেখান থেকে তুমি বলতে পারবা এন তম পদ। সেখান থেকে কি বলা যায়? এন তম পদ। সেই সমান্তর ধারার এন তম পদ হয়ে হচ্ছে এ প্লাস, এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এটা আমাদের প্রথম পদ হয়। আচ্ছা, এনতম পদ হয়। আর এন সংখ্যক পদের সমষ্টি কি হয়? এন সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, এন বাই টু। ঠিক আছে। আর আমাদের এ আর ডি এর মান লাগবে, তার মানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি। আরেকটা সূত্র শিখেছিলাম এডিশনাল সূত্র হিসাবে, সেটা ছিল হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা ছিল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই তো আমরা এই ৩.১.১-এর জন্য তিনটা সূত্রই দেখছি। তো এই তিনটা সূত্র আসলে মুখস্থ করা বা মনে রাখা কোনোটাই কঠিন না, সহজ। ঠিক আছে, সহজ। তো আসো আমরা একটু দেখি। এই শুভ, আমার ফোনটা একটু চার্জে লাগাতে না। আচ্ছা আসো, তারপরে এবার আমরা তাহলে অনুশীলনের অঙ্কগুলো শুরু করি। আমাদের ১ থেকে ১২ পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আমি আশা করি তোমরা চেষ্টা করেছো। এখন চেষ্টা করেছো কি করোনি সেটা পুরোপুরি তোমার উপরে, কিন্তু আমি তোমাকে একটু দেখাই দিই, তোমার জন্য সহজ হবে। আমি যেভাবে ভাবতেছি সেভাবে দেখো যে আসলে কীভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে আমাদের বলতেছে ধারাটির পদ সংখ্যা কত। ধারাটির পদ সংখ্যা মানে এখানে টোটাল কয়টি পদ আছে? এটা হচ্ছে ধারাটির প্রথম পদ, তাই না? এই ধারার প্রথম পদ এটা প্রথম, আর এটা আমাদের দ্বিতীয়। এইভাবে আস্তে আস্তে যাবে। তার মানে কি, এটা হচ্ছে এই ধারার শেষের পদ, মানে এটা যত নম্বর পদ এই ধারার পদ সংখ্যাও ততগুলা। এটা কি বুঝো যে এটা আমাদের যত নম্বর পদ হবে এই ধারার পদ সংখ্যাও ততগুলা। তো আমরা এটা যেহেতু এমসিকিউ করছি, তার মানে আমরা অত কিছু লিখবো না, সরাসরি সূত্র লিখবো। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এই ধারার প্রথম পদ হচ্ছে ১৩। এই ধারার যে সাধারণ অন্ত সেটা কি? যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ যদি করো যেটা আসবে সেটা হচ্ছে এই ধারার সাধারণ অন্ত। যদি এই দুইটা আমরা জেনে যাই তাহলে এই ধারার ক্ষেত্রে আমরা দেখো কি লিখতে পারি। এই ধারার ক্ষেত্রে আমাদের যেই এটা আমাদের কত নম্বর পদ? আমরা ধরলাম এটা হচ্ছে এন-তম পদ। ধরি আমরা লিখবো হচ্ছে ১১১ হচ্ছে, বা এন-তম পদ হচ্ছে এত। এন-তম পদ সমান হচ্ছে ১১১। তাহলে আমরা কি জানি আমাদের এন-তম পদের সূত্র কি ছিল বলো তো? এন-তম পদের সূত্র আমরা একটু আগে দেখে আসলাম, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এন-তম পদকে তো আমরা ১১১ ধরছি, তার মানে ওখান থেকে আমরা এই সম্পর্কটা গঠন করতে পারি। আর তুমি যখন এই সম্পর্ক গঠন করে ফেলবা তাহলে এ আর ডি এর মান বসাই দাও। এর মান হচ্ছে ১৩ প্লাস এন এর মান তো তুমি বের করবা, ওয়ানের মান তো ওয়ানই, আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে ৭ সমান ১১১। তো এখান থেকে তুমি সমাধান করে বলো এন এর মান কত আসে। ১৩ দিকে পজিটিভ আছে, ওই পাশে গেলে হবে নেগেটিভ। তাহলে ৭কে যদি গুণ করে দাও, 7n মাইনাস 7 ইজিক্যাল টু ১১১ মাইনাস ১৩। বিয়োগ করবা, তাহলে আবার দেখো বিয়োগ করলে কত আসে। বিয়োগ করো ১১১ মাইনাস ১৩ আসে হচ্ছে ৯৮। ৯৮-এর সাথে যোগ করো হচ্ছে ৭, মাইনাস ৭ ওই পাশে গেলে প্লাস ৭। তার মানে 7n সমান আসবে হচ্ছে ১০৫। এখন ৭ দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখবো ১৫ পাবা। তার মানে এন এর মান আসে হচ্ছে ১৫। ১০৫ ডিভাইডেড বাই ৭, তার মানে এটা আসে হচ্ছে ১৫। তার মানে ওই ১১১টা হচ্ছে ১৫তম পদ, আর এখানে এটা হচ্ছে ১৫ নম্বর পদ। তার মানে টোটাল পদ কয়টা আছে? টোটাল পদ আছে হচ্ছে ১৫টা। তাহলে তুমি যে এখানে এটাতে গোল ভরাট করবা আর কি।
তাহলে এটা ছিল 1 নম্বর। আশা করি এটা পারবা। তো আসো তারপরে দেখি 2 নম্বর বলছে এই ধারাটি হচ্ছে, দেখো তো এই ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না, প্রথম পদ হচ্ছে এটা, এই ধারার প্রথম পদ দেখো, এই ধারার প্রথম পদ হচ্ছে এটা আর শেষের পদ এটা। কোনো ধারার যদি পদ সংখ্যা নির্দিষ্ট হয় তাকে আমরা সসীম ধারা বলি। কোনো ধারার পদ সংখ্যা যদি অসংখ্য হয়, মানে তুমি গুণে শেষ করতে পারতেছো না, তাহলে সেটাকে আমরা অসীম ধারা বলি। যেহেতু এটার পদ সংখ্যা নির্দিষ্ট তাই এটা একটা অবশ্যই সসীম ধারা। দেখো একটি গুণোত্তর ধারা, তো দেখো এখানে এটা গুণোত্তর ধারা হওয়ার কোনো চান্স আছে কিনা, তো দেখি গুণোত্তর ধারা কি জিনিস আমরা এখনো চিনি নাই, তো দেখি আগে সমান্তর ধারা কিনা। দেখো এখান থেকে এখানে গেলাম, বাড়লো হচ্ছে 3, এখান থেকে এখানে গেলাম, বাড়লো কত 3, এখান থেকে এখানে গেলাম, বাড়লো কত 3। তার মানে কি যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ পার্থক্য হচ্ছে 3 করে, তার মানে এটা একটা সমান্তর ধারা। এখানে যেটা গুণোত্তর ধারা বলছে এটা হচ্ছে ভুল, যেহেতু 2 ভুল তার মানে সঠিক উত্তর কত 1 আর 3। তোমার কি এটা চেক করার দরকার আছে? এটা কিন্তু চেক করার দরকার নাই, কারণ 2 অলরেডি ভুল হয়ে গেছে, তার মানে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। এতটুকু কি বুঝো যে কোনো একটা যদি ভুল হয় বাকি দুইটা সঠিক হবে, এটা তো বুঝো। তার মানে কি 2 নম্বর ভুল মানে 1 আর 3 সঠিক, তাহলে 1 আর 3 কই আছে? 1 আর 3 আছে খ নম্বর, এটা হচ্ছে সঠিক উত্তর। আমাকে আর এটা কষ্ট করে চেক করতে হবে না। কেন চেক করতে হবে না? কারণ 2 নম্বর তো ভুল চলেই এসেছে। তারপরে আসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর দেখো আমাদের 3 আর 4 একসাথে একটা উদ্দীপক থেকে প্রশ্ন। তো 3 নম্বর কি, আমাদের একটা উদ্দীপক ধারা দেওয়া আছে, এখন দেখতে হবে যে ধারাটা কি ধারা। তো দেখো এখানে 7 থেকে 13 হচ্ছে, তার মানে বাড়লো কত, মানে এই পার্থক্য কত, পার্থক্য হচ্ছে আমাদের 6। এখান থেকে এখানে দেখো পার্থক্য কত, এখানে হচ্ছে 6। এখান থেকে এখানে দেখো না পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 6। তার মানে কি দেখো তো যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ হচ্ছে কত 6 করে, তার মানে কি অন্তর সমান, আর অন্তর সমান সব প্রত্যেকটাতে, তাই এটাকে আমরা বলবো সমান্তর। তার মানে এটি একটা সমান্তর ধারা, তার মানে এখানে সকল সমান্তর ধারা সূত্র অ্যাপ্লাই হবে। যেহেতু সমান্তর ধারা সূত্র অ্যাপ্লাই হবে, দুইটা জিনিস আমাদের জানা লাগে, প্রথম পদ জানা লাগে এবং কি জানা লাগে, আমাদের সাধারণ অন্তর জানা লাগে। আসো দেখি a সমান আমাদের এখানে 7 প্রথম পদ, আর সাধারণ অন্তর d সমান হচ্ছে আমাদের 13 মাইনাস 7 এবং এটা হচ্ছে আমাদের 6। এই তো আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। আমাদের এখন যা চাবে আমরা সব বের করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমাদের প্রথমে আছে ধারাটির 15তম পদ কত। আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে 15তম পদ, 15তম পদ একবারেই লিখি, আস্তে আস্তে তোমরা তো বড় হয়ে যাচ্ছ না। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত, এর মান হচ্ছে 7 প্লাস n এর মান কত, n এর মান 15, এটা 15তম পদ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বলো এবার কত আসে 7 প্লাস 14 ইন্টু ডি এর মান কত 6, তাহলে 14 গুণ 6, 14 গুণ 6, 14 গুণ 6 আসে হচ্ছে 84, 84-র সাথে যোগ দিবা হচ্ছে 7, আসে কত 91। তার মানে কত 15তম পদ কত 91, 91 ক নম্বরে আছে দেখো তো, 91 আছে হচ্ছে খ নম্বরে, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা বুঝছো না? এগুলো সহজ। এই অধ্যায়ে দেখবা সকল ম্যাথে এই দুইটা সূত্রেরই কোনো একটা সূত্র অ্যাপ্লাই হবে, কয়েকটা ম্যাথে একটু ট্রিকি ভাবে আমাদের আরো কিছু বীজগাণিতিক কাজ কাম করতে হয়, এই আর কি। তো আসো দেখি ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। এখন ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি তুমি কোন সূত্র দ্বারা বের করবা, তার মানে 20টি, দেখো এখানে লিখে দিয়েছে কিন্তু প্রথম 20টি, তার মানে কি প্রথম পদটাই হবে আমাদের প্রথম পদ। যদি বলতো যে দুইটি পদ পর থেকে 20টি, তার মানে কি আমাদের তৃতীয় পদটা প্রথম পদ হইতো আর কি, এই আর কি। এরকম প্রশ্ন আমি তোমাকে যখন সৃজনশীল করাবো অবশ্যই দিব। তো 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি কত দেখো তো। আমরা সূত্র কি জানি বলো তো, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো দেখো তুমি n এর মান জানো, a এর মান জানো, d এর মান জানো, বসাই দিলেই তো কাজ শেষ। n এর মান কত জানো, যে এখানে বলে দিছে 20টি পদ, তার মানে n এর মান হচ্ছে 20। আচ্ছা এর মান কত, এর মান হচ্ছে 7 দেওয়া আছে, মানে আমরা বের করেছি আর কি। আর n এর মান তো 20 মাইনাস 1, আর d এর মান তো এখানে 6। তো এবার ক্যালকুলেশন আসে একবারেই করি, তো এটাকে হয় হচ্ছে 10, আর এখানে দেখি কত আসে, এখানে আসে হচ্ছে 27, 2 গুণ 7 মানে 14, আর এখানে 19, 20 মাইনাস 1 মানে 19, 19 গুণ 6, তার মানে 19 গুণ 6 যোগ 14 আসলে হচ্ছে 128, এর সাথে গুণ হবে হচ্ছে 10, 1280। তার মানে এটা আসলে 128, এটা হচ্ছে 1280। তোমার এমসিকিউতে মানে কি তুমি যত শর্টকাটে করতে পারো তোমার জন্য সুবিধা, এটা হচ্ছে 1280। আসো তারপরে দেখি আমাদের 5 নাম্বারটা। 5 নাম্বারে দেখো কি আছে,
5 নম্বরে আমাদের বলতেছে যে এই ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আমাদের এমসিকিউ 5-8টা ছিল, আমরা করে ফেললাম। তা সেটা সলিউশন করি। এটা তোমাদের পারা উচিত না। সাধারণ অন্তর কত, এবার সাধারণ অন্তর জানতে চাইছে, তার মানে লিখবা এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির 7 প্রথম পদ কত বলো তো? 2। আচ্ছা, এই প্রথম পদ তুমি দেখতেই পাচ্ছ 2। আর সাধারণ অন্তর এবং কি কি লিখতেছি, সুন্দর করে লিখি, দাঁড়াও। এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তর কি জানি? যে কোনো পদ নেবা। তাহলে এখানে দেখো আমরা কি জানি, আমরা যে ধারার সংজ্ঞায় দেখেছিলাম কোন একটি ধারায় অনুক্রমগুলোকে যদি আমরা কি করি, যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা একটা ধারা পাওয়া যায়। তার মানে এখানে দেখো যোগ চিহ্ন দ্বারা কিন্তু নাই, নেগেটিভ চিহ্ন দ্বারা আছে। তার মানে ধারাটা আসলে এরকম আছে, 2 যোগ -5 যোগ -12 যোগ -19। তার মানে ধারার রূপটা আসলে এইরকম, বুঝছো? কিন্তু তোমাকে দিছে ওইভাবে। তাহলে তুমি বলো এই ধারার যে কোনো একটা পদ, প্রথম পদটা তো নেওয়া যায় না যখন আমরা সাধারণ অন্তর বের করি। তাহলে আমরা যে কোনো একটা পদ বলতে আমরা মনে করি এখানে -5কে নিব। তার মানে সাধারণ অন্তর হবে -5। আর সূত্রে তো একটা মাইনাস ছিল, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। আর যে এখানে যে কোনো পদ নিলাম হচ্ছে -5কে। তাহলে পূর্ববর্তী পদ কত? 2। তাহলে বলো কত আসে? -7। তাহলে এখানে কি করবে, অনেকে শুধু 7 বের করবে। যারা 7 বের করবে তারা আসলে অঙ্কটা ভুল করে আসবে। সে পুরো প্রসেস জানে, কিন্তু শুধুমাত্র -7-এর জায়গায় 7 বের করার কারণে তার অঙ্কটা আসলে হবে না। তো আসো তারপরে দেখি আমাদের বলতেছে সাধারণ অন্তর কত। তো সাধারণ অন্তর হচ্ছে -6 -7। আর এখানে জিজ্ঞেস করতেছে 12তম পদ নির্ণয় করো। তো আমরা জানি কি, আমরা জানি সমান্তর ধারার nতম পদ, সেটা হচ্ছে যে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে তুমি লিখবা অতএব 12তম পদ, অতএব 12তম পদ। তাহলে n এর মান তুমি এখন কত বসাবা? 12 বসাবা। তুমি দেখো a এর মান তুমি বের করছো, এটা হচ্ছে আমাদের a এর মান, এটা হচ্ছে আমাদের a এর মান, আর এটা হচ্ছে আমাদের d এর মান। তো a এর মান তুমি বের করছো হচ্ছে 2। তার মানে এখানে তুমি লিখতে পারো 2 প্লাস n এর মান তুমি জানছো যে 12, কারণ 12তম পদ নির্ণয় করতে বলছে। -1 ছিল -1, আর d এর মান তুমি বের করছো হচ্ছে -7। তো আসো ক্যালকুলেশন করে দেখি কত আসে। 2 যোগ এখানে 12 - 1 মানে কত? 11। 11 ইন্টু -7। তো কত আসে দেখো, এই যে 2 প্লাস মাইনাসে -11 ইন্টু 7। তো কত আসে? 2 - 77। 11 গুণ 77, তাহলে -75। তার মানে কত? 12তম পদ কত? এটা হচ্ছে আমাদের 12তম পদ। কিছু বুঝলা? হ্যাঁ বুঝতে। আসো তারপরে দেখি 6 নম্বরটা। এই ধারাটির কোন পদ হচ্ছে 392? এটা কিন্তু আসলে এটা না পারলে আমার জন্য দুঃখ। কি করবা বলো তো? প্রসেসটা কি হবে এখানে? আমাদের প্রথম প্রসেস কি হবে? প্রথম স্টেপ কি হবে আমাদের? প্রথম স্টেপ কি হবে? শোনো আমি তোমাকে বলি, এইসব ধারার ক্ষেত্রে প্রথম স্টেপ হবে আমাদের ধারাটি সমান্তর কিনা কিনা গুণোত্তর এটা দেখা। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো পদ সংখ্যা যেই অন্তর সেটা সমানভাবে বাড়ছে। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তারপরে হবে a এর মান নির্ণয় করা, d এর মান নির্ণয় করা, মানে প্রথম পদ নির্ণয় করা আর আমাদের সাধারণ অন্তর নির্ণয় করা। তাহলে আমাদের কাছে যা হবে আমরা সব দিতে পারবো। তাহলে আসো আমরা লিখি এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ হ্যাঁ কি জন্য জিজ্ঞেস কর, কি জন্য? প্রথম পদ হচ্ছে 8, আর হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত হবে এখানে বলো তো? 3 11 - 8। হ্যাঁ, যে কোনো পদ মানে আমরা 11 নিলাম, কাছাকাছি নেওয়া ভালো। আর যে কোনো মাইনাস পূর্ববর্তী পদ, তাহলে এখানে হবে 3। তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। আমাদের বলছে কোন পদ এত, তাহলে আমরা ধরে নিব যে ধারাটির nতম পদ হচ্ছে 392।
ধরি ধারাটির nতম পদ 392। আর আমরা কি জানি nতম পদের সূত্র কি জানি বলো তো? আমি পড়াচ্ছি, যাও না। আমরা জানি nতম পদের কি সূত্র জানো বলো তো? এই যে nতম পদ প্লাস n সমান, মাইনাস হ্যাঁ। আর দেখো তো এই দুইটাই তো একই, এই ধারার nতম পদে এত ধরে নিলাম আর আমরা nতম পদের সূত্র জানি এত, তার মানে কি এটা সমান এটা লেখা যায় নাকি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে তুমি এখন লিখবা যে কি লিখবা বলো তো? অতএব প্রশ্ন মতে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 392। তুমি দেখো এর মান জানো, ডির মান জানো, এই দুটা বসাই দিলে এটার এখানে শুধু n এর মান বাদ থাকবে, তো n এর মানটা বের করে ফেলতে পারবা। এর মান কত আমাদের 8 প্লাস n এর মান তো জানি না, বের করব। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3 আর এখানে আছে 392। তার সাথে ক্যালকুলেশন করি তো প্লাস 8 আছে ওই পাশে গেলে হবে -8, তার মানে এখানে দেখো আর 3 কে যদি গুণ করে দাও তাহলে 3n - 3 সমান 392 -8। তারপরে 3 কে ওইদিকে যখন তুমি মাইনাস আছে যোগ করে দিবা, তার মানে কত? 392 - 8 প্লাস 3 আসে হচ্ছে 387। তার মানে 3n সমান আসে হচ্ছে 387। কোনো একটা কিছু না বুঝতে পারলে আমাকে বইলো, আমি তো এতদিন ধরে পড়াচ্ছি, এগুলো তো তোমাদের বোঝা উচিত যে ক্যালকুলেশনগুলো কিভাবে করতেছি। 387 ডিভাইডেড বাই 3, তাহলে ভাগ করো 3 দ্বারা, আসে হচ্ছে 129। তাহলে n এর মান আসে হচ্ছে 129। আর দেখো এখানে ধরেছিলাম কি ধারাটির nতম পদ 392 আর n এর মান আসছে 129, তার মানে 129তম পদ হচ্ছে 392। অতএব ধারাটির 129তম পদ তুমি লিখবে, অতএব ধারাটির খেলতে যাচ্ছিস আটকাই দিয়ে যা, সমস্যা নাই, আমি বাড়াবো না, আটকাই দিয়ে ধারাটির 100 চাবি লাগবে না, রাখি দে, না 29তম পদ 392। আমার বন্ধুরা রাত করে যাচ্ছে খেলতে, আমিও হয়তো যাব পরে উঠে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? বুঝছি। আমি আজকে তোলার টাইম দিচ্ছি না, ক্লাস শেষ হলে যেন নোট থাকে। আচ্ছা তোমরা নোট করছো তো? এর আগে তো বেশ কিছু অধ্যায় আমরা শেষ করছি, অধ্যায়গুলোর নোট আছে তো কাছে? আছে স্যার সব। ঠিক আছে। আচ্ছা এখন বলছে দেখো ধারাটির কোন পদ 301, এই যে সেম প্রশ্ন না? তাহলে এটা পারবা না? এটা পারবা কি পারবা না? করে দেওয়ার দরকার আছে এটা? না করেন না। করে দেওয়ার দরকার নেই, আমি আসলে সুন্দরভাবে একটা বৃত্ত আনি, দাঁড়াও। এটা কিন্তু পারবা, এটা আমি আর করে দিলাম না। ঠিক আছে, একদম সেম, সবকিছু একই হবে। আমি তোমাকে বলি এখানে আমাদের সমীকরণটা কি হবে, সেই সমীকরণটা যদি তুমি আসতে পারো। দেখো আমাদের সমীকরণ হবে 301, তাহলে আমাদের সমীকরণটা এরকম হবে যে 301 সমান a এর মান হচ্ছে 4, মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সমীকরণ হবে। আর দেখো 301 তো 301ই থাকবে, a এর মান হচ্ছে 4 প্লাস n এর মান তুমি বের করবা -1, আর d এর মান কত? ওই যে 7 - 4 মানে 3। তাহলে এই সমীকরণ থেকে সমাধান করে তুমি যখন n এর মান বের করবা, তাহলে তো তুমি মনে করো n এর মান পেয়ে যাবা। তো আসলে n এর মানটাও তোমাকে আমি বলে দিই, আর বাকি প্রসেস মেকআপ করে করবা হচ্ছে তুমি, মানে ওই যে মনে করি, ধরি, এখানে আমরা জানি, এইসব তুমি লিখবা, ওকে বলে মেকআপ। আর এই হচ্ছে মেইন অঙ্ক। 301 ইজ ইকুয়াল টু, তোমরা জানো ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান করা যায়, মানে এত কিছু করা লাগে না, সমীকরণটা তুলে দিলে এই ক্যালকুলেটর সমাধান করে দেয়। তো সেইভাবেই করি। আসে হচ্ছে 100, তার মানে এখানে n এর মান আসে হচ্ছে 100, এখানে n এর মান আসে হচ্ছে 100, বুঝছো? তার মানে তোমার যদি 100 উত্তর বাড়ায়, তার মানে তুমি বুঝবা যে তোমার অঙ্ক ঠিক আছে। এটা করে দিলাম না, আসো তারপরে যাই। এই যে এই অঙ্কটা হচ্ছে সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু দাগায় রাখো, এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসো হ্যাঁ, আমরা একটু সমাধান করি। এর একটা আছে আর এরপরে আরেকটা আছে। এখানে বলছে m-তম পদ n আর n-তম পদ n, আর আরেকটা অঙ্ক সামনে পাবা, ওখানে বলবে m সংখ্যক পদের সমষ্টি n আর n সংখ্যক পদের সমষ্টি m, তখন বলবে m প্লাস n সংখ্যক পদের সমষ্টি কত।
এরকম একটা প্রশ্ন তখন করবে। আর আপাতত এটা হচ্ছে n তম পদ n আর n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। এসব বাদ দাও, আমি তোমাকে বলি, দেখো আমরা যদি কোনো ধারার কোনোতম পদ নির্ণয় করতে চাই, দেখো আমরা যখন এর আগের প্রশ্নটা করলাম এই ধারা 392তম পদ নির্ণয় করতে গেছি, তার মানে আমাদের এই ধারার কি কি জানা লেগেছে বলো তো? আমাদের এই ধারা জানা লেগেছে হচ্ছে ওই ধারার প্রথম পদ জানা লাগেছে, সাধারণ অন্তর জানা লাগেছে, তাই না? হ্যাঁ, বুঝছো যে এই ধারার যখন আমরা যে কোনো একটা পদ এনতম পদ বা এই যে 392 কততম পদ এটা যখন আমরা নির্ণয় করতে গেছি তখন আমাদের দুইটা জিনিস জানা লেগেছে, সেটা হচ্ছে সেই ধারার প্রথম পদ কত এবং সে ধারার সাধারণ অন্তর কত, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই ধারাও যদি আমাদের m প্লাস n তম পদ বের করতে হয় তাহলে আমাদের কি কি জানা লাগবে? আমাদের ওই যে সমান্তর ধারার প্রথম পদ জানা লাগবে, আর কি জানা লাগবে? সাধারণ অন্তর জানা লাগবে, তাই না? এখন তুমি বলো এই দুটা কি তুমি জানো? এখানে কোনো মানে তুমি জানো? এখান থেকে দেখো, এখান থেকে যা যা দেওয়া আছে এখান থেকে কি জানা সম্ভব? প্রথমে দেখে মনে হচ্ছে আসলে সম্ভব না, কিন্তু আসলে সম্ভব। তো আসো কিভাবে আমরা a আর d এর মান বের করব সেটা দেখব, তারপরে a আর d এর মান বসায় আমরা m প্লাস n এর মান বের করব। প্রসেস বুঝতে পেরেছো? আমি তোমাকে আবার বলি, আমরা প্রসেসটা এভাবেই করব যে আমরা জানি সমান্তর ধারার যদি a আর d এর মান, আমি তোমাকে একটা কথা ইউনিভার্সালি বলি, সেটা হচ্ছে যে সমান্তর ধারার ক্ষেত্রে a এর মান এবং d এর মান অর্থাৎ প্রথম পদের মান এবং সাধারণ অন্তরের মান তুমি যদি বের করতে পারো, তুমি ওই ওই সমান্তর ধারার সব কিছু বের করতে পারবা। ওকে, তার মানে এখানেও একটা সমান্তর ধারা আছে, সেই সমান্তর ধারার প্রথম পদ মানে a এর মান, সাধারণ অন্তর মানে d এর মান আমরা যদি বের করতে পারি তাহলে এই সমান্তর ধারারও সব কিছু বের করতে পারবো। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা আসো তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে না জানলে আমরা কি করি অঙ্কে বলো তো? না জানলে কি করি? ধরি বা মনে করি, তাই তো? তাহলে আমরা ধরি সমান্তর ধারা। আমরা গণিতের ক্ষেত্রে না জানলে কি করি বলো? জানো না, গণিতের ক্ষেত্রে না জানলে তো আমরা ধরি, তাহলে ধরবো সমান্তর ধারার। গণিতের ক্ষেত্রে তুমি যা জানো না তাকে কি ধরবা? ওই তুমি এক্স ধরে নাও, কিন্তু আমরা আসলে এখানে সমান্তর ধারার প্রথম পদকে এ ধরবো আর সাধারণ অন্তরকে ডি ধরবো। সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ সেটাকে ধরো আমরা ধরলাম হচ্ছে এ, এবং সাধারণ অন্তর আচ্ছা এই দুইটা কেন ধরলাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে মনে? বলো, আছে কোনো প্রশ্ন? থাকার কথা না। তো এটা যদি আমরা ধরতে পারি তাহলে দেখো আমাদের বলতেছে ওই ধারার m তম পদ হচ্ছে n। আমরা কি জানি সমান্তর ধারার যে কোনো পদ n তম পদ কত ছিল? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে m তম পদ কত হবে? অতএব ধারাটির m তম পদ, m তম পদ, m তম পদকে তুমি কি লিখতে পারবা? লিখতে পারবা হচ্ছে a প্লাস m তম পদ মানে m মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা লেখা যাবে না, কারণ এই ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d আর m তম পদ, তার মানে n এর জায়গায় তখন m বসবে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা সমান n বলছে। হ্যাঁ, আবার এটা সমান বলছে যে n, তার মানে এই m তম পদটা হচ্ছে n, তার মানে তুমি এখানে আবার লিখতে পারবা প্রশ্ন মতে, এখানে লিখতে পারবা হচ্ছে প্রশ্ন মতে তুমি লিখতে পারবা a প্লাস n মাইনাস ওয়ান, n না, এখানে হবে m, কারণ দেখো আমাদের m আছে, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে n। তাহলে একইভাবে আমরা ওই যে n তম পদ যে m ওটাও বের করে ফেলতে পারি। আমরা কিভাবে বের করব? আবার ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ সেটা কত হবে বলো তো? সেটা হবে হচ্ছে কত বলো তো? a প্লাস n এর জায়গায় বসবে n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আবার এখানে প্রশ্ন মতে তুমি কি পাবা? প্রশ্ন মতে, তো প্রশ্ন মতে দেখো আমরা লিখতে পারবো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে m। এতদূর পর্যন্ত বুঝছো কি বুঝো নাই আমাকে একটু ক্লিয়ার করো। এতদূর পর্যন্ত কি বুঝছো? এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা দেখো দুইটা সমীকরণ পাইলাম তাই দুইটা নাম দিয়ে দিলাম আর কি। তো এই নাম তো দিতেই হবে, কারণ আমরা না হলে, এখন দেখো আমাদের এখানে চলক হচ্ছে দুইটা, আমরা কিন্তু আমাদের কিন্তু এই m আর n কিন্তু চলক না, আমাদের এখানে চলক কিন্তু এই যে এই দুইটা, আমাদের হচ্ছে a চলক
আর ডি চলক, কারণ আমরা এই দুটাকে ধরে নিয়েছি। আমাদের এখানে এ চলক আর ডি চলক। আমি বারবার একটা কথা বলি, আমাদের চলক যতগুলো সমাধান করতে ঠিক ততগুলো সমীকরণ লাগে। দেখো চলক কয়টা? দুইটা। আমাদের সমীকরণ হচ্ছে দুইটা, তার মানে এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা এ আর ডি এর মানটা বের করে ফেলতে পারি। তো আমরা এখন সেটাই করব। গোল্লা দেওয়া থাক, আমাদের চিনতে সুবিধা হবে যে আমাদের চলক কোনটা। তো আসলে আমরা এই দুইটা এখন সমাধান করব, সমাধান করে এ আর ডি এর মান বের করব। তাহলে আমরা সমীকরণ দুটাকে পাশাপাশি লিখি। আমাদের প্রথম সমীকরণ ছিল হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন। তাহলে এটাকে আমরা একটু যদি গুণ করে লিখি, কারণ আমাদের তো ব্র্যাকেটে রাখলে আমাদের কাটাকাটি করতে অসুবিধা। তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এন। আচ্ছা, এটা আমাদের গেল হচ্ছে প্রথম সমীকরণ, বা আমরা এটাকে আবার তৃতীয় সমীকরণ নাম দিতে পারি, কারণ প্রথম আর দ্বিতীয় সমীকরণ চলে গেছে। অথবা তুমি নর্মালি প্রথম সমীকরণের নাম রাখতে পারো। তো মনে করো আমরা এটাকে তৃতীয় সমীকরণ নাম দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের তৃতীয় সমীকরণ। আচ্ছা, তারপরে আবার আর একটা সমীকরণ আমাদের আছে না, এটা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে যদি লিখতে চাই, দেখো 2 নম্বর সমীকরণ কি আমাদের হচ্ছে এ প্লাস, এখানে লিখতে পারবা এন ডি মাইনাস ডি সমান এম। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এখন দেখো এই দুইটা সমীকরণ তুমি যতগুলো পদ্ধতি তোমার বইয়ে শিখছো, তুমি অপনয়ন শিখছো, তুমি প্রতিস্থাপন শিখছো, তুমি বজ্র গুণন শিখছো বা আর গুণন শিখছো, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে পারো। তবে এর ভিতরে এখন সবচেয়ে এখানে সহজ, এখানকার জন্য সহজ হচ্ছে কোনটা জানো? এখানকার জন্য সহজ হচ্ছে আমরা যদি এই দুইটা সমীকরণ দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দিই, অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাহলে সহজ। কেন? কারণ অপনয়ন পদ্ধতিতে করলে দেখো এখানকার এ আর এ কেটে যাবে, তার মানে কি এ চলক বাদ হয়ে গেল, তখন ওখান থেকে আমরা ডি এর মানটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা দেখো তোমরা যদি এখন কি করতে চাও, তোমরা যদি এখন এখান থেকে ডি এর মান বের করতে চাও, এ কে বাদ দিতে হবে। এ কে বাদ দেওয়ার প্রসেস কি? ওই 3 থেকে 4 বিয়োগ করতে হবে। 3 থেকে 4 বিয়োগ করলেই তো এটা সম্ভব, অথবা 4 থেকে 3, যে কোনো একটা থেকে একটা বিয়োগ করলেই হয়। তো আসলে আমরা বিয়োগ করি, আমরা এখন লিখবো 4 নং থেকে 3 নং বিয়োগ করে পাই। তোমরা কি অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি পারো? বলো তো, পারো? একটু আমি কয়েকদিন আগে আসলে এই যে বাড়ি গেছিলাম, বাড়িতে পড়াইতাম, তো ওদের শিখাই আসতে, আমি মনে করতেছি তোমাদের শিখাইছি, তাই তো বলি কি মানে আমি অপনয়ন প্রতিস্থাপনের কথা বলতেছি, এরা চুপ করে আছে কেন? তার মানে তোমাদের শিখাইনি, ওদের শিখাইছি। আচ্ছা যাই হোক, এরা তোমাদের কোন জানি অধ্যায়ে আছে, তোমাদের অপনয়ন প্রতিস্থাপনের ম্যাথ আছে, বুঝছো? পাবা আর এতদিন। আচ্ছা যাই হোক, চলো দেখি এখন আমাদের 4 নম্বর সমীকরণ কত। 4 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস, অঙ্কের ক্ষেত্রে সবগুলা কানেক্টেড। তোমার মনে করো তুমি সর্বপ্রথম ক্লাস 8-এ থাকতে অপনয়ন প্রতিস্থাপন সম্পর্কে ধারণা পাইছো, তাহলে ওই ধারণাটা তোমাকে ভুলে গেলে চলবে না। তাহলে 4 নম্বর সমীকরণ কত? এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এম। আর 3 নম্বর সমীকরণ কত? এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু কত? এন। আচ্ছা, এখন দেখো এই দুটো এখন আমরা কি করব? বিয়োগ করলে কাটাকাটি চলে যাবে। তো আমরা এখন বিয়োগ চিহ্নটা দিয়ে দিই। মনে করো আমরা যখন বিয়োগ করি তখন চিহ্নের পরিবর্তন হয়, তো চিহ্নের পরিবর্তনটা করিয়ে আসো। এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস হবে, আর এখানে প্লাস ছিল মাইনাস হবে। তো আসো এবার দেখি আমাদের কত আসে বিয়োগ ফলটা। তো দেখো এখানকার এ আর এ ভ্যানিশ, এখানকার ডি আর ডি ভ্যানিশ, এখানে কিন্তু ডি আছে। তার মানে দেখো এখন আমরা এখানে কি লিখতে পারবো? এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তার মানে কত? এন ডি মাইনাস এম ডি লিখতে পারবো। আর এখানে লিখতে পারবো কত বলো তো? এখানে লিখতে পারবো হচ্ছে এম মাইনাস এন, তাই না? এরকম লিখতে পারবো না? লিখতে পারবো। কিন্তু কিছু বুঝলা? এই লাইনটা বুঝছো কিনা একটু বলো তো। আচ্ছা দেখো, আমরা এখান থেকে এই সমীকরণটা পেয়েছি, এটা এই সমীকরণ পেয়েছি। তো এই সমীকরণটাকে একটু মডিফাই করলাম। কিভাবে মডিফাই করলাম? এই ডিটা গুণ করে দিয়েছি, ডিটা গুণ করে দিয়ে যে আরেকটা নতুন লাইন পেলাম, ওটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। আর দ্বিতীয় সমীকরণেও ডি গুণ করার পরে যে নতুন লাইন পাইছি সেটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়েছি। এখন এই দুইটা সমীকরণ আমি তোমাকে বারবার বলে এসেছি, যদি আমাদের চলক দুইটা হয় তাহলে সেটা সমাধান করতে আমাদের দুটো সমীকরণ লাগবে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু চলক দুইটা এ এবং ডি, এবং ওইটা আমাদের জন্য দুটো সমীকরণও আছে। তাহলে এখন এই দুটো সমীকরণ সমাধান করে আমাকে এ এবং ডি এর মান বের করতে হবে। গণিতে ভালো করার উপায় হচ্ছে যে আমাদেরকে সমীকরণ সমাধান করতে পারদর্শী হতে হবে।
আমরা যে যত সমীকরণ সমাধান করতে পারদর্শী হব সে তত ভালো ম্যাথ পারবো, এটা হচ্ছে শর্ত। তো দেখো আমরা এখন এটাকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি, মানে যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমাদেরকে এ এবং ডি এর মান বের করতে হবে। তো আমার বেছে নিচ্ছে হচ্ছে এখন আমরা অপনয়ন পদ্ধতিকে বেছে নিচ্ছি, কারণ এক্ষেত্রে এটাই সহজ। দেখো এ আর এ তো কাটাকাটি চলে যাবে, এর সাথে কিছু নাই। এ 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি, এ আর এ কাটাকাটি চলে যাবে, সেখান থেকে আমাদের ডি এর মানটা বের হয়ে আসবে। তো সেটাই করলাম, আমাদের উদ্দেশ্য ছিল এ কে কাটাকাটি করা। তো 4 থেকে 3 বিয়োগ করো, 3 থেকে 4 বিয়োগ করো, অ্যান্সার একই পাবা, ওটা নিয়ে সমস্যা নাই। তো আমরা কি করলাম, 4 থেকে 3 নম্বরটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, সেজন্য দেখো প্লাস মাইনাস হয়ে গেছে নিচের লাইনে। তারপরে কি করলাম, যেগুলো কাটাকাটি চলে যায়, এখানে মাইনাস, উপরে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাস ডি মাইনাস ডি কাটা, আর বাদ বাকি যা ছিল সেগুলো লিখে দিলাম। দেখো এনডি প্লাস ছিল, এমডি মাইনাস ছিল, তো প্লাস এনডি মাইনাস এমডি লিখলাম, আর এখানেও এম মাইনাস এন লিখলাম। তো এখান থেকে দেখো ডি কমন যাই, ডি যদি তুমি কমন নাও থাকে কত, এন মাইনাস এম, আর এখান থাকে কত, এম মাইনাস এন। তাহলে ডি এর মান কত আসে বলো তো, ডি এর মান আসে হচ্ছে আমাদের এম মাইনাস এন ডিভাইডেড বাই এন মাইনাস এম। এবার তুমি মনে করো এভাবে রাখলে আসলে সমস্যা, এটাকে আরও ছোটো করা যায়। কীভাবে ছোটো করা যায়, তুমি উপরের লাইন থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কত আসে বলো তো, মাইনাস এম প্লাস এন আসে, তাই তো? একটা মাইনাস কমন নিলে এরকম আসে না, আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তুমি চাইলেই কিন্তু এবার এটাকে একটু এইভাবে সাজাই লিখতে পারো। কীভাবে সাজাই লিখতে পারো, মাইনাস লিখলা আর এখানে লিখলা এন মাইনাস এম, মানে পজিটিভ সংখ্যাকে আগে নেগেটিভ সংখ্যাকে পরে। তাহলে দেখো উপরেরটা আর নিচেরটা এবার কি যায় বলো তো, উপরেরটাও যা নিচেরটাও তাই, কাটাকাটি চলে গেল, তাহলে এখানে অ্যান্সার থাকলো হচ্ছে -1। তার মানে ডি এর মান কত পাইলা তুমি, ডি এর মান পাইলো -1, তার মানে সাধারণ অন্তর তুমি পেয়ে গেছো, সাধারণ অন্তর তুমি পেয়ে গেছো। এখন তুমি যে কোনো একটা সমীকরণে ডি এর মান বসাইলেই এ এর মান পাবা, যে কোনো একটা সমীকরণে ডি এর মান বসালে কার মান পাবা, এ এর মান পাবা। তো যে কোনো একটা সমীকরণে আসো ডি এর মান বসাবো, কোনটাই বসাবো, একে বসাবো না দুয়ে বসাবো বলো তো, যে কোনো একটা সমীকরণে বসালেই হয়, আসো বসাই, আমরা মনে করো একে বসাই বা দুয়ে বসাই, যে কোনো একটাই। তাহলে আমরা বলবো যে ডি সমান -1 এর মান একে বসিয়ে পাই। তো আমাদের সমীকরণটা ছিল কি, আসো দেখি, আমাদের ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আমাদের ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আর ডি এর মান আমরা পাইলাম হচ্ছে -1, আর এটা সমান আমাদের কি ছিল, এন ছিল, এটা সমান আমাদের ছিল হচ্ছে এন। তো আসো এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই দেখবো এখান থেকে আমরা কিসের মান পাবো, এ এর মান পাবো। তো দেখো এ ছিল প্লাস এই যে -1, তাহলে -1 যখন এই প্লাসের সাথে গুণ হবে তখন এখানে প্লাস থাকতে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো আসো মাইনাস লিখি, মাইনাস হইলো, তাহলে এম -1 ছিল 1 থাকলো। এই লাইনটা বুঝছো কি বোঝো নাই বলো, বুঝছো? এই যে মাইনাস প্লাস মানে মাইনাস হইলো, আর ওয়ানের সাথে যা গুণ করবা তাই তো ওয়ানই হয়, তাহলে এম -1 থাকলো আর কি। আচ্ছা এবার দেখো, এবার তাহলে এখান থেকে লিখতে পারবো, আবার মাইনাস আছে, মাইনাস দ্বারা চিহ্নের পরিবর্তন করতে হবে, তার মানে -m + 1 = n। তারপরে এই পাশে এ বাদে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিবা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এর মান বের করা। তাহলে হবে কত, n + m - 1। বলো এই লাইনটা বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে দেখো আমাদের দরকার ছিল এ এর মান আর ডি এর মান, আমরা পেয়ে গেলাম। আমরা এ এর মান পাইলাম হচ্ছে, দেখো আমরা এ এর মান পাইলাম হচ্ছে m + n - 1, আমরা ডি এর মান পাইলাম হচ্ছে শুধু -1। তাহলে এখন আমাদের কততম পদ যাচ্ছে বলো, আমাদের কততম পদ জানতে চাইছে বলো তো, m + n। দেখো আমাদের প্রশ্নের দিকে খেয়াল করো, m + n তম পদের মান জানতে চাচ্ছে, আমরা a এর মানও পেয়েছি, d এর মানও পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এখন m + n এর মানটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করব দেখো, অতএব তুমি লিখতে পারবা, অতএব ধারাটির m + n তম পদ, m + n তম পদ মানে কি, n এর জায়গায় এখন m + n বসবে আর কি। তো আমাদের তো n তম পদ কি ছিল, a + n - 1, তো n এর মান হচ্ছে m + n - 1 ইন্টু d। কিছু বুঝলা, বুঝছো কি বুঝো নাই বলো, বুঝছো? আচ্ছা তুমি দেখো
এই যে m প্লাস n মাইনাস ওয়ান এটার মান কত, এটার মান a, অথবা a এর মান হচ্ছে m প্লাস n মাইনাস ওয়ান, এর মান বসাবো, তাহলে আমরা a আর d এর মান বের করলাম না, তাহলে এখন আমরা a এর মান বসাবো, এর মান কত পাইছি বলো, এর মান কত পাইছি নিজে বলো, আমি কিছু বলবো না, তুমি বলো এর মান কত পাইছো, m প্লাস n মাইনাস ওয়ান পাইছো, পাও নাই, পাইছো। তারপরে দেখো যা ছিল তাই লিখো, m প্লাস, দেখো যেহেতু প্লাস আছে তার মানে ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর d এর মান কত আছে তুমি বলো, নিজে বলো, d এর মান কত আছে, d এর মান হচ্ছে মাইনাস ওয়ান। দেখো তুমি বের করছো, কিন্তু d এর মান মাইনাস ওয়ান তুমি বের করছো, তাহলে এরপরের লাইন তো তুমি বুঝতেই পারছো, ক্যালকুলেশন করবা শেষ। তো দেখো m প্লাস n মাইনাস ওয়ান, এই যে মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হলে হবে প্লাস এনটা মাইনাস এম হবে, প্লাস এনটা মাইনাস এন হবে, প্লাস ওয়ানটা মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হবে। এবার দেখো সবগুলো কাটাকাটি যায় কি না, যে প্লাস এম মাইনাস এন প্লাস এন মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে বলো এবার অ্যান্সার কত এসলো, শূন্য। তাহলে এম প্লাস এন তম পদের মান কত, অতএব m প্লাস n তম পদ সমান শূন্য। বলো এই অঙ্কটা বুঝছো কি বুঝো নাই? অনেক আস্তে আস্তে বুঝাইছি, কারণ এই অঙ্কটা আমি জানি সমস্যা হবে। বলো, এর আগেও তো করছো, এই অধ্যায়টা করছো না এর আগে? করছো। তো বলো এই ম্যাথটা এবার বুঝছো কি বুঝো না? এই ম্যাথটা তুমি মানে এই অধ্যায় যতই করো এই ম্যাথটার তো সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। বলো এই ম্যাথটা বুঝেছো কি বুঝো নাই, বলো। রেসপন্স করো, এই ম্যাথটা বুঝছো? জোরে, আমি শুনতে পাচ্ছি না। ইপ্তি বুঝছো? ইপ্তি, ইপ্তি লাইনে আসো, নাকি ফোন ক্লাসে চালু রেখে ঘুমাই গেছো? ইপ্তির তো খুব ঘুম ধরে। ক্লাসে আছি। ঠিক আছে, ম্যাথটা বুঝছো? বুঝছি। ঠিক আছে, আমি ভাবলাম তুমি হয়তো ঘুমাই গেছো, ঘুমাও নাই। ঠিক আছে, এই ম্যাথটা বুঝছো তাহলে, আসো তারপরে দেখি। এবার বলো এই ধারাটির n পদের সমষ্টি কত হবে? আসো বের করি। এটা কিন্তু তুমি অলরেডি বের করছো না, এটা বের করো নাই, তুমি তার একটা বের করছো। আসো দেখি n পদের সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি। তো দেখো এই ধারাটার প্রথম কথা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে, তাহলেই মনে করো আমাদের জন্য সহজ হবে। তো আমরা আসলে এটা খোঁজার চেষ্টা করি যে এটা আমাদের সমান্তর ধারা নাকি অন্য কোনো ধারা। তো এটা কিভাবে বের করব? প্রথমে দেখব অন্তর সমান কিনা। দেখো আমরা যখন এখান থেকে এখানে আসছি অন্তর হচ্ছে 2, আমরা যখন এখান থেকে এখানে আসছি অন্তর হচ্ছে 2, এখান থেকে এখানে আসছি অন্তর হচ্ছে 2, তার মানে এটা কি ধারা? সমান্তর ধারা। তার মানে আসলে সমান্তর ধারা দ্বারা সলিউশন করে ফেলবো। তো এখানে ধারাটির প্রথম পদ, এখানে লিখবো সমান্তর ধারাটির প্রথম পদ। কারণ দেখো আমাদেরকে সমান্তর ধারা যাই যাক, আমাদেরকে এ আর ডি এর মান তো লাগেই, তো আমরা এ আর ডি এর মান আগে বের করে ফেলবো, আমাদের তো এটাই উদ্দেশ্য। সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ কত কত বলো, এই রেসপন্স করো। সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের করবা? যে কোনো একটা পদ নিবা, যে কোনো একটা পদ নিবা, মনে করো 5 নিলাম, আর তার থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করবা, তাহলেই পাবা হচ্ছে 2, এইভাবে আর কি। তাহলে তুমি বলো এই ধারার n সংখ্যক পদের সমষ্টি কি হবে? যদি এই ধারার প্রথম পদ এত হয়, আমরা জানি কি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সেটা হচ্ছে আমাদের n লিখে যদি প্রকাশ করি তাহলে সেটা হবে হচ্ছে n/2, তারপর কত 2a প্লাস n-1 ইন্টু d। খুবই ভালো কথা। তাহলে এবার আমাদের কাজ কি? শুধুমাত্র a আর d এর মান বসায় দেওয়া। n এর মান তো আমরা জানি না, কারণ আমাদের n পদের সমষ্টি জানতে চাচ্ছে, তার মানে এটাকে আমরা n ই রেখে দিব, আর n এর মান তো জানি না, তাই থাকলো। আর বলো এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1 প্লাস n-1, d এর মান কত? d এর মান হচ্ছে আমাদের 2।
খুবই ভালো কথা। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো গুণ করে দেওয়া। তাহলে এখানে n/2 ছিল, আচ্ছা, আর এখানে হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, প্লাস 2n - 2। বুঝছো? এই যে গুণ করে দিলাম, 2 এর সাথে n গুণ করলে 2n, -1 এর সাথে 2 গুণ করলে -2। দেখো এই +2 আর -2 কি কাটা, এখন +2 আর -2 যদি কাটে তাহলে কি থাকে? থাকে হচ্ছে Sn সমান n/2 × 2n। তো দেখো এবার আবার 2 আর 2 কেটে যায়, এই যে এখানকার যে 2 আর এই যে এখানকার যে 2, এই দুইটা 2 কেটে যায়, তাহলে থাকে কি? শুধু n থাকে। সেজন্য তুমি এখান থেকে লিখতে পারবা যে Sn সমান n²। তার মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। বুঝছো? তার মানে কি বলো তো, বিজোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র কি? বিজোড় সংখ্যার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n²। তার মানে তোমাকে যদি বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি, তার মানে এরকম 1 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ... প্রথম 50টা, তার মানে তুমি বলবা S50 = 50²। তো বলো এস কি অঙ্ক সহজ না? জীবনকে সহজ করে দেয়। তো 50² করলে কত হয়? 2500 হয়। তো 2500 হবে সঠিক উত্তর। তাহলে অঙ্ক আমাদের জীবনকে সহজ করতেছে, এই হচ্ছে কাজ অঙ্কের। দেখছো, আমরা একটা সূত্র ডেভেলপ করলাম যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্রথম 50টা পদের সমষ্টি কত হবে সেটার জন্য একটা সূত্র পেলাম। সেটা হচ্ছে যে আমাদের যতগুলো পদের সমষ্টি যাবে তাকে স্কয়ার করে দিলে আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা পেয়ে যাব। এই অঙ্কটা বুঝছো? বলো বুঝছো কিনা? রেসপন্স করো, বুঝছো কিনা বলো। বুঝছি। না বুঝলে বলিও। আচ্ছা, এবার দেখো এই ধারার প্রথম 9টি পদের সমষ্টি কত? এটা কি পারবা না? আচ্ছা, তাহলে তারপরে তাহলে এটা তোমাদের HW দিয়ে দিব। HW কিন্তু আমি সমীকরণটা গঠন করে দিব যেখান থেকে তোমরা এটা সমাধান করবা। আসো, এটা HW থাকলো। আচ্ছা, এটা HW থাক। আসো আমরা এখন সমীকরণটা গঠন করে দিই। আমাদের সমীকরণটা হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে এই ধারার প্রথম পদ, এটা হচ্ছে এই ধারার প্রথম পদ, তার মানে এটা হচ্ছে আমাদের A। আর ডি এর মান কত হবে? তার মানে এর মান হচ্ছে 8, আর ডি এর মান হবে হচ্ছে 16 - 8, তার মানে কত হবে? 8 হবে। আমরা যেহেতু 13.1 করছি, তার মানে আমরা জানি সবগুলোই আমাদের সমান্তর ধারা, এই আর কি। কিন্তু পরীক্ষায় তো তোমাকে 13.1 থেকে দিয়েছে নাকি 13.2 থেকে দিয়েছে তুমি বুঝবা না, তখন তোমাকে প্রথমে সমান্তর ধারা কিনা চেক করে নিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে এখন দেখো এ আর ডি এর মান পেয়ে গেলাম, তাহলে তো আমরা ধারার প্রথম 9টি পদের সমষ্টি বের করতে পারবো। সেটা হবে S9 = n/2 × 2a + n-1 × d। তাহলে দেখো আমরা S9 এর মানটা বের করব। S9 এর মান বের করতে গেলে n এর মান বসাতে হবে। n এর মান তো 9, কারণ প্রথম 9টি বলেছে, তাহলে 9/2 × 2, a এর মান হচ্ছে 8 প্লাস n এর মান হচ্ছে 9 - 1, আর d এর মান আমরা পেয়েছি হচ্ছে 8। তো এটা ক্যালকুলেশন করে দিলেই দেখবে এখান থেকে পেয়ে যাবে। আসো দেখি কত আসে। মেকআপ করে করার দায়িত্ব তোমার, আমি তোমাকে ছোট করে করে দিচ্ছি। এই যে এখানে ধারাটির প্রথম পদ, সাধারণ অন্তর, আমরা জানি, অতএব, এসব তোমার লেখার কাজ। 16 যোগ 8 × 8 মানে 64, তার মানে আসে হচ্ছে 360। তার মানে প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 360। দেখো তো উত্তরপত্র মিলাও, মিলছে কিনা। এটা HW করে নিবা বাড়িতে, উত্তরপত্র মিলাই বলো মিলছে কিনা। মিলছে। ওকে, তারপরে আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটাও তো একই রকম, সমষ্টি যাচ্ছে। দেখো এখানে সমষ্টি কথাটা সরাসরি বলে নাই, কিন্তু তুমি কি বুঝতে পারছো না যে এখানে সমষ্টি যাচ্ছে? এই যে এত যোগ এত যোগ এত এত সমান কত, তার মানে এখানে তো সমষ্টি যাচ্ছে। এখন দেখতে হবে এটা কি ধরনের ধারা। আমরা যদি বুঝি যে 13.1 মানে সমান্তর ধারা, তাহলে তো কাজ শেষ। প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। পার্থক্য দেখো, এখান থেকে যখন এখানে যাচ্ছে পার্থক্য হচ্ছে 6, এখান থেকে এখানে যাচ্ছে পার্থক্য 6, এখান থেকে এখানে যাচ্ছে পার্থক্য 6, তার মানে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার ক্ষেত্রে এ আর ডি এর মান জানলে আমরা যা ইচ্ছা তাই বের করতে পারি। তো দেখো এটা যা ইচ্ছা তাই বের করার আগে আমাদেরকে জানতে হবে এই ধারায় কতগুলো পদ আছে, তাই না?
নাহলে তো আমরা বের করতে পারবো না। তো কতগুলো পদ আছে এটা কই থেকে বের করব? এই যে এটা হচ্ছে এই ধারার শেষের পদ, তার মানে এটা কত নম্বর পদ, এটা কত নম্বর পদ সেটা যদি আমরা বের করতে পারি তাহলে অঙ্কটা শেষ। তাই আমরা ধরে নিব হচ্ছে এটা আমাদের n-তম পদ, ঠিক আছে? আমরা n-তম পদ এটা ধরে নিয়ে দেখবো যে n এর মান কত আসে, তারপরে সেই n এর মান ব্যবহার করে এই ধারার পদগুলো সমষ্টি বের করব। আসো বের করব। তাহলে এখানে লিখবো, এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে আমরা লিখব 5 এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু লিখতে পারবো কত 11 - 5, তার মানে কত, তার মানে 6। বুঝছো এত দূর পর্যন্ত? এখন দেখো এটা কততম পদ আমরা জানি না। আমরা যদি জানতাম যে এই ধারায় কতগুলো পদ আছে তাহলে আমাদের আর এর মান বের করার দরকার হতো না। যেহেতু আমরা জানি না যে এর মান কত, তাই আমাদেরকে আগে এর মানটা বের করে নিতে হবে, তারপরে সেই এর মান ধরে বলবো যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত, ওই সূত্র ধরে তার সঙ্গে আমরা বের করি। আমরা লিখবো যে আমরা জানি n-তম পদ সমান, n-তম পদ সমান কি বলো? সূত্র তো একটাই, দেখছো একই সূত্র ব্যবহার হচ্ছে বারবার। a plus n minus 1 into d। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার তুমি বলো n-তম পদ হচ্ছে এত, আর n-তম পদকে আমরা লিখবো হচ্ছে ধরি, n-তম পদ ধরি কথাটা আগে লিখবা, বুঝছো? আমি আসলে ভুলে পুরা দোয়ায় চলে গেছি আগে। তো n-তম পদ আমরা ধরলাম হচ্ছে 49। তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে এটা সমান ওইটা, প্রশ্ন মতে আমাদের a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে 59। তাহলে এখান থেকে হ্যাঁ, এখান থেকে n এর মান বের করতে পারি। a এর মান তো তুমি জানো, a এর মান 5 প্লাস 5 n-1 আর d এর মান হচ্ছে 6 আর এখানে 6 হচ্ছে 59। তাহলে তুমি বলো এখান থেকে n এর মান কত পাবো? প্রথমে 5 ওই পাশে পাঠাই দিবা, তারপরে এই 6 এর সাথে n গুণ করবা, তার মানে হবে 6n, 6 এর সাথে n গুণ করলে 6n - 6, আর এখানে বিয়োগ করে দাও একবারে, তাহলে 59 - 5, 59 - 5 আসে হচ্ছে 54, আর এখানে আসে হচ্ছে 54। দেখছো 54 না লিখে 60 লিখছি, কেন 60 লিখছি? কারণ ওই 6 কে আগে আমি যোগ করে দিছি, মনে রাখো। তো দেখো তারপরে কাজ হচ্ছে আমাদের কিছুই না, ওই 6 কে এই সাইডে নিয়ে আসা। আসো 6 কে নিয়ে আসি, 6 কে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আসে 6n = ওই যে 54 যোগ 6 মানে হচ্ছে 60, তার মানে n এর মান কত আসলো? 10। তাহলে ওই ধারায় n-তম পদ মানে শেষের পদটা কয় নম্বর পদ বলো তো? 10 নম্বর পদ। তাহলে এই ধারায় পদ আছে কয়টা? এই ধারায় পদ আছে কয়টা? 10টা। তাহলে এখন 10টা পদের সমষ্টি কত এই ধারা, এই সমান্তর ধারার? অতএব লিখবা ধারাটিতে 10টি পদ আছে। অতএব 10তম পদের সমষ্টি, 10তম পদের সমষ্টি না, দেখো 10তম পদ তো একটাই পদ, 10টি পদের সমষ্টি, তম আর 10টি। বুঝতে পারছো? ভাষা বুঝতে পারছো কি? বুঝছি। আচ্ছা তার মানে কি লিখবো বলো তো? 10টি পদের সমষ্টি। অতএব 10টি, 10তম পদ একটা পদ, কিন্তু 10টি পদ হচ্ছে প্রথম থেকে 10টা পদ, 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টিকে তুমি লিখতে পারবা s10, এবং এটা সমান কত? n-2 ইন্টু 2a প্লাস n-1 into d। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন তুমি মান বসাই দিবা, তুমি সব কিছুর মান জানো, n এর মান 10 তুমি জানো, আচ্ছা 2 এর মান কত? 5 তুমি জানো, ঠিক আছে, n এর মান 10 তুমি জানো 1, আর d এর মান কত? 6 তুমি এটাও জানো। তো আসো এখানে ক্যালকুলেশন করো, এখানে 5 আসে আর এখানে 10 আসে, 2 গুণ 5 মানে 10, প্লাস এখান থেকে 10 মাইনাস 1 মানে 9, আর 9 এর সাথে 6 গুণ করলে আসে হচ্ছে 54। আচ্ছা তাহলে বলো যোগ করো, তাহলে 10 যোগ 54 কত আসে হচ্ছে 64, আর 64 গুণ 5 আসে হচ্ছে আমাদের 320। তাহলে এখানে আসে হচ্ছে 320। তাহলে মানে এই যে এটা সমান কত? এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 320, আর এটাই তো আমাদের সঠিক উত্তর। কারণ এটাই আমাদের জানতে চাইছে, এখানে তুমি অ্যানসার লিখতে দিবা। বুঝলা? বুঝছি। সুন্দর না অঙ্কগুলা? একই সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু একটু বুঝতে হবে যে আসলে কখন কোনটা ইউজ করতে হবে। তো বলো এর আগে যেভাবে শিখছিলা এই অধ্যায়টা, এখন শিখছো, ক্লিয়ার হচ্ছে? মানে নতুন কিছু শিখছো নাকি আগে সব জানতা?
হয়তো জানতা, সমস্যা নেই। আসো তারপরে দেখি, তারপরে এটা আমরা সলিউশন করি। এখন দেখো এটা আমাদেরকে, এটাও সেম। এখন বলো এটা তোমরা পারবা? আগের মতোই, আগের মতোই। এখানে এখানে আমাদের কি করছে জানতে চাচ্ছে, তাহলে আমাদেরকে প্রথম কাজ জানতে হবে যে এটা এটা হচ্ছে কততম পদ। এখন দেখো এটা মাইনাস আকারে যাচ্ছে, তার মানে কি এটা কিন্তু আমাদের মাইনাস আকারে যাচ্ছে, এই যে এটা এটা। তার মানে এখানে আমাদের প্রথম কাজ আগে জানতে হবে যে এই যে -23 এটা কততম পদ। কারণ আমরা জানি ধারা হয় হচ্ছে যোগ দ্বারা, কোনো একটা অনুক্রমকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে সেখানে একটা ধারা পাওয়া যায়। তার মানে আমাদের জানতে হবে -23 হচ্ছে কততম পদ। আর সব করে দিই, তাহলে আমরা লিখবো মনে করি। মনে করি কেন লিখবো, লিখবো এখানে ধারাটির প্রথম পদ, প্রথম পদ। অর্থাৎ হোমওয়ার্কগুলো করেছিল না, তাই না? করি নাই। বোঝা যাচ্ছে সাধারণ ফাঁকিবাজ। কালকে কল দেওয়া লাগবে দেখছি। সাধারণ অন্তর ডি সমান কত হবে বলো তো? যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, 25 তাহলে minus হ্যাঁ 29 25 মাইনাস 29, তাহলে কত আসে? কত আসে বলো? -4 -5 না 4, না -4, 4 হবে না। হ্যাঁ 4 হবে। 25 - 29 মানে 4। এখন তুমি বলো, আমরা ধরলাম যে এটা n তম পদ, তাহলে ধরি ধারাটির n তম পদ কত ধরবা বলো তো? 23 ধরবা না -23 ধরবা? -23 আছে না? -23 ধরবা। কেন ধরবা? কারণ আমরা জানি ওই যে এটা প্রথমে একটা প্লাস আছে, তারপরে -23 আছে। দেখো প্রত্যেক পদের ক্ষেত্রে কিন্তু -4 করে কমতেছে, এখান থেকে এখানে গেলে -4 করে কমতেছে। তার মানে এটা হচ্ছে -23। আর আমাদের এখানে দেখো n তম পদ এত, আর আমরা আমরা কি জানি n তম পদের সূত্র কি জানি বলো তো? a plus n minus 1 into t। হ্যাঁ আমরা জানি। পরীক্ষায় এইভাবে করবা, ঠিক আছে? প্রথমে ধরবা, তারপরে লিখবা আমরা জানি n তম পদ। এটাই হচ্ছে প্রসেস, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারপরে লিখবা প্রশ্ন মতে। তোমরা তো আর হাজার রকমের কালি দিয়ে লিখবা না, একটা কালো কালি দিয়ে লিখবা প্রশ্ন মতে। পরীক্ষায় কি ওই 14 রকম 15 রকম কলম নিয়ে যাও, যাই ডিজাইন করো? আমার বান্ধবীরা না। করতো, আমার বান্ধবীরা করতো। তারপর প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর আমি একটা কলম নিয়ে যাই, সব লিখে দিয়ে চলে আসতাম। দেখো তারপরে আগে যখন ছোট ছিলাম তখন 2টা কলম নিয়ে যাইতাম, একটা দিয়ে মার্জিন টানতাম কালারিং কালারিং, আর একটা দিয়ে লিখতাম। দেখো a এর মান কত পাইছো? এখান থেকে n এর মান বের করা সম্ভব। a এর মান তুমি পাইছো 29। হ্যাঁ n এর মান তো তুমি জানো না, বের করবা। d এর মান পাইছো হচ্ছে -4, আর এখানে হলো -23। খুবই ভালো কথা। আচ্ছা তুমি বলো তো n এর মান পজিটিভ বাড়াবে নাকি নেগেটিভ বাড়াবে? পজিটিভ। অবশ্যই পজিটিভ বাড়াবে, কারণ n তম পদ। এখন তম পদ নেগেটিভ হয় কিভাবে, তাই না? তো n এর মান যদি তোমার কখনো নেগেটিভ বাড়ায়, তার মানে তুমি বুঝবা কি তোমার অঙ্ক ভুল গেছে। আচ্ছা তারপরে দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই -29 প্লাস 29 কে ওই পাশে পাঠিয়ে দেওয়া, তাহলে -29 হবে। তাহলে এখানে থাকলো কত? n - 1 ইন্টু -4, আর এখানে আমাদের হলো -23 - 29। আসো তারপরে এবার মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে হবে -4n, আর মাইনাস মাইনাসে +4 সমান 23 - 29 কত আসে? 52 আসে। তার মানে -52। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, এই +4 কে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে -4 হয়ে যাবে। তাহলে 4n = -52 - 4। তাহলে এখানে কত আসলো বলো? এখন দেখো -4n সমান -56। এবার ভাগ করে দাও। আচ্ছা দেখো এই মাইনাস আর মাইনাস কাটাকাটি যায় না, এই যে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, কাটাকাটি করে দিলাম। এটা কিন্তু প্লাস না, এটা কাটাকাটি করেছি। তাহলে দেখো এবার এখানে থাকলো হচ্ছে 4n সমান 56। আচ্ছা n এর মান তাহলে কত? n এর মান হচ্ছে 56/4। তো করে দেখো কত আসে? 56/4 14 আসে হচ্ছে 14। তার মানে এই ধারায় কতগুলো পদ আছে? 14টা লিখবো। অতএব ধারাটিতে পদ সংখ্যা হচ্ছে 14টি। অতএব
ধারাটিতে পদ সংখ্যা 14টি। ঠিক আছে, তাহলে এবার বলো, তাহলে 14টি পদের সমষ্টি কোন সূত্রটা ইউজ করবা তুমি? n by 2 2a হ্যাঁ, plus n অতএব minus 1 into d টা 14টি পদের সমষ্টি। প্রত্যেকটা অঙ্ক একই রকম, কঠিন কিছু না। যেটাকে তুমি S14 লিখে প্রকাশ করতে পারবা সেটা হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আসো এবার তুমি মান বসাই দিবা জাস্ট। এখানে S14 আছে, আচ্ছা n এর মান হচ্ছে 14 ডিভাইডেড বাই 2, 2 a এর মান কত? a এর মান হচ্ছে 29 প্লাস n মাইনাস 1, এখন n এর মান তো তুমি জানো গো, n এর মান কত? n এর মান হচ্ছে 14 1, আর d এর মান কত জানো? দেখো তো, d এর মান জানো হচ্ছে -4, তাহলে এখানে লিখে দেবো -4, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তো আসো এখানে ক্যালকুলেশন করি, এখানে হয় হচ্ছে 7, এখানে 2 গুণ 29 কত হয়? 29 গুণ 2 আসে হচ্ছে 58, এখানে আসে 58, তারপরে দেখো প্লাস মাইনাস হয় হচ্ছে মাইনাস, আর 14 মাইনাস 1 মানে হয় 13, 13 ইন্টু 4 আসে হচ্ছে 52, আসে কত? 52। 52 আচ্ছা, তার মানে এখানে 7, 58 মাইনাস 52 মানে কত? 6। 42 হবে। হ্যাঁ, তো এখানে হবে 6, আর 6 7টা কত? 45 নাকি 42 42? 42 নামটা ছোটবেলায় মুখস্থ করছো তাই না? ঠিক আছে, কিন্তু 45টা দেখতে 42-এর মতো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের গত দিনের হোমওয়ার্ক করলাম। তো তুমি যখন করতে আরো কম সময় লাগতো, এই আর কি। তো আসো তারপরে দেখি আমাদের পরবর্তী ম্যাথগুলো। এখন বলছে কোনো সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয় তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে এখন আমাদের আসলে উদ্দেশ্য কি হওয়া উচিত? আমরা ওই ধারার a এর মান বের করব, d এর মান বের করব, তারপরে a আর d এর মান ব্যবহার করে 23টি পদের সমষ্টি নির্ণয় করব। এখন কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি হয়, a আর d এর মান বের করতে পারবো না, কিন্তু a আর d এর মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারবো বা গঠন করতে পারবো, সেখান থেকে অঙ্কটা করা যায়। তো এটা হচ্ছে সেই রকম একটা উদাহরণ যে এখান থেকে আমরা সরাসরি a আর d এর মান বের করতে পারি না, তবে a আর d এর মধ্যে একটা সম্পর্ক পাবো, সেই সম্পর্ক থেকে আমরা এই 23টি পদের সমষ্টি বের করতে পারি। কিভাবে পারি? তো দেখো, আমরা ধরে নিব কি বলতো, যেহেতু বলতেছে সমান্তর ধারা, তার মানে ওই সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর অবশ্যই আছে, তাহলে লিখবা ধরি, লিখবা ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ প্রথম পদ কত ধরবা? a অবশ্যই এ ধরবা, কেন নয়। আচ্ছা, আর সাধারণ অন্তরকে কত ধরবা? d ডি। না সাধারণত না, ঠিক আছে d সাধারণ অনুপাত পাওয়া হচ্ছে ইতে, গুণোত্তর ধারাতে, এটাকে আমরা ধরলাম হচ্ছে ডি। তাহলে তুমি বলো 12তম পদ হচ্ছে 77, তাহলে তুমি প্রশ্ন মতে কি লিখতে পারো? প্রশ্ন মতে তুমি লিখতে পারবা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 77, আর n এর মান তো 12, তার মানে কত? এখন তুমি সবগুলোর মান বসাবা, তুমি a এর মান জানো না কিন্তু n এর মান জানো, কারণ বলছে 12তম পদ, তার মানে n এর মান হচ্ছে 12, 12 মাইনাস 1, আর d এর মান তো d আমরা তো জানি না, তার মানে 77। তাহলে কত আসলো বলো তো? a প্লাস 11 d, 12 মাইনাস 1 মানে 11, আচ্ছা এখানে আসছে 77। তার মানে দেখো a আর d এর মধ্যে একটা সম্পর্ক পাইলা, সেই সম্পর্কটা কিরকম? একটা a আর 11টা d যোগ করলে বাবা হচ্ছে 77, একটা সম্পর্ক পাইলাম। দেখো আর কিছু কিন্তু করতে পারি না, যে আমরা আর একটা সমীকরণ পাইলে ওখান থেকে a আর d এর মান আসলে বের করতে পারতাম, কিন্তু আসলে খুবই দুঃখের ব্যাপার যে এখান থেকে আমরা আর একটা সমীকরণ বের করার মতো কিছু নাই, সেজন্য আমরা সরাসরি এখন এখানেই চলে যাব, দেখি কিছু করতে পারি কিনা। তো বলছে প্রথম 23টি পদের সমষ্টি কত, তাহলে আমরা লিখব অতএব প্রথম কয়টা 23টি পদের সমষ্টি। বলো, প্রথম 23টি পদের সমষ্টিকে তুমি s কত 23 দ্বারা প্রকাশ করবা, এবং সেটা কত? n/2 ইন্টু 2a প্লাস n plus মাইনাস n 1 minus ইন্টু 1 into d। এখন n এর মান তুমি কত বসাবা? 23 বসাবা, 23 বসাবা, 23 বসাবা। আসলে n এর মান 23 বসাই,
তাহলে এখানে 23/2, এখানে তো ছিল 2a, আর এখানে হবে কত 23 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তা আসো তারপরে দেখি, এখানে 23/2 ছিল, থাকুক। আচ্ছা, এখানে ছিল কত 2a, আর এখানে হলো কত 22d, তাই না? আচ্ছা, তুমি চাইলে কি এখান থেকে একটা 2 কমন নিতে পারো? ইচ্ছা করছে না একটা 2 কমন নিয়ে নি? তুমি যখন এখান থেকে 2 কমন নিবা, এখানে থাকবে কত a প্লাস 11d, তাই না? আচ্ছা, তুমি দেখো a প্লাস 11d এর মান কত? 77। হ্যাঁ, দেখছো, কিছু করাই লাগলো না। তাহলে এখানে ছিল 23/2 ইন্টু 2, আর a প্লাস 11d এর মান হচ্ছে 77। এবার তুমি বলো, এই 2 আর 2 তোমার কাটতে ইচ্ছা করছে, তো কেটে দাও। তো এবার তুমি বলো 23 আর 77 গুণ করলে কত আসে? 1771। 1771। এটাই হচ্ছে এই ধারার এই 23টি, প্রথম 23টি পদের সমষ্টি। এই তো এটা আবার কঠিন। আর করব না। কেন, মেলা রাত হয়ে গেছে? আচ্ছা দাঁড়াও, পরের অঙ্কটাও কিন্তু সেম, দেখছো এখানে বলছে সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। তাহলে প্রথম 23-31টি পদের সমষ্টি কত? তাহলে এটা তো আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা কিন্তু আমি কালকে করে দেবো না, না পারলে বইলো। হ্যাঁ, না পারলে বইলো, তখন কিন্তু করে দেওয়াই লাগবে, কিন্তু আসলে এটা করে দেওয়ার দরকার নাই। সেম সেম না, বুঝতে পারছো? তুমি প্রথমে ধরে নিবা প্রথম পদ এত, সাধারণতর এত, তারপরে একটা এ আর ডি এর মধ্যে সম্পর্ক পাবা, তারপরে ওই সম্পর্ক ধরে তুমি মনে করো ওই 31টি পদের সমষ্টি বের করতে পারবা। তাহলে সেম অ্যাজ 13, তাহলে 13 নম্বরের মতো আমি লিখে দিই, সেম অ্যাজ 13। ঠিক আছে, তো এইগুলো আমরা কালকে করব, 15, 16 এই অধ্যায়টা নেক্সট দিন ইনশাল্লাহ শেষ হবে। কয়টা আছে? খুব বেশি নাই, অল্প কিছু। নেক্সট দিনে অঙ্কগুলো শেষ করা সম্ভব। ঠিক আছে, তাহলে 14 নম্বর পারবা কি পারবা না একটু ক্লিয়ার করো তো। পারবা? চেষ্টা না, এটা তো একই রকম রে। দেখো এখানে আমাদের এ আর ডি এর মান তুমি ধরে নিবা, তারপরে একটা এ আর ডি এর মধ্যে সম্পর্ক পাবা, তারপরে ওই যে এই প্রথম 23টি পদের সমষ্টি লিখে করে ফেলবা। পারবা? আর না পারলে আমাকে বললো, নেক্সট দিন আগেই বলবা যে 14 পারছো কিনা। হ্যাঁ, তাহলে আমি 14 নম্বরটা ইতে রাখবো নি স্লাইডে, যদি না পারো করে দেবো নি। ধরো রেকর্ডটা শেষ করে নি, 1 ঘন্টা হয়ে গেছে, বেশি না।